আমেরিকা মধ্যপ্রাচ্য বিশাল সেনাবাহিনী ও যুদ্ধ জাহাজ পাঠালেও ইরান একদমই ভয় পাচ্ছে না, যা দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ অবাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অনেক যুদ্ধজাহাজ আর সৈন্য পাঠিয়েছেন। তিনি ভেবেছিলেন এত বড় বাহিনী দেখে ইরান ভয় পেয়ে হার মেনে নেবে এবং তাদের পারমাণবিক গবেষণা সংক্রান্ত কাজ চিরতরে বন্ধ করে দেবে। কিন্তু ইরান একটুও দমে যায়নি। ট্রাম্পের একজন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ট্রাম্প এই বিষয়টা নিয়ে বেশ অবাক। তিনি কৌতূহলী হয়ে ভাবছেন, এত বড় সামরিক বাহিনী দেখার পরও ইরান কেন বলছে না ঠিক আছে, আমরা আর পারমাণবিক অস্ত্র বানাবো না। আমেরিকা বলছে ইরান এমন কিছু তৈরি করেছে যা 60% ইউরেনিয়াম, যা দিয়ে খুব সহজেই পারমাণবিক বোমা বানানো যায়। আমেরিকার মতে ইরান হয়তো মাত্র এক সপ্তাহের মধ্যেই বোমা বানানোর মতো বিপজ্জনক অবস্থায় পৌঁছে যাবে। কিন্তু ইরান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের দাবি তারা কোনো বোমা বানাচ্ছে না, তারা শুধু সাধারণ বিদ্যুৎ বা শান্তির কাজের জন্য এই পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়। উল্টো ইরান কড়া ভাষায় বলে দিয়েছে যদি আমেরিকা তাদের উপর হামলা করে তবে তারাও আমেরিকার সেনা ঘাঁটিগুলোতে চরম পাল্টা হামলা চালাবে। এর মধ্যেই ট্রাম্পের নির্দেশে তার দূত উইটকফ ইরানের পুরনো রাজার ছেলে রেজা পাহলভির সাথে কথা বলেছেন। পাহলভি এখন আর ইরানে থাকেন না, কিন্তু তিনি চান আমেরিকা যেন ইরানে সামরিক হস্তক্ষেপ করে। তার মতে এতে করে ইরানে যারা বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এবং মারা যাচ্ছে তারা বেঁচে যাবে। পাহলভি আমেরিকাকে আরও বলেছেন তারা যেন ইরানের বর্তমান সরকারের সাথে কোনো চুক্তির আলোচনা করে সময় নষ্ট না করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এক যুবক অস্ত্র নিয়ে জোর করে ঢোকার চেষ্টা করেছিল। প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকা প্রহরীরা তাকে বাধা দেয় এবং তাদের গুলিতে সেই যুবক মারা যায়। তবে ঘটনার সময় ট্রাম্প সেই বাড়িতে ছিলেন না, তিনি হোয়াইট হাউসে ছিলেন। আমেরিকার প্রেসিডেন্টের কড়া নিরাপত্তায় থাকা বাড়িতে যদি কেউ বন্দুক নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করে তাহলে কি হতে পারে? ঠিক এমন ভয়ঙ্কর আর অবাক করা ঘটনাই ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বিলাসবহুল বাড়ি মার এ লাগোতে। গত রবিবার সকালে ২০ বছর বয়সী এক যুবক হঠাৎ করে ট্রাম্পের ওই বিশাল বাড়ির উত্তর দিকের গেট দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করে। তার এক হাতে ছিল শটগান, আর এক হাতে ছিল আগুন জ্বালানোর জন্য তেলের ক্যান। প্রেসিডেন্টের বাড়ির নিরাপত্তায় সবসময় থাকে চৌকস সিক্রেট সার্ভিস এজেন্টরা। তারা ওই যুবককে এমন সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে আটকে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তা রক্ষীরা গুলি চালায় এবং ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। হামলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওই বাড়িতে ছিলেন না। তিনি আগের রাতে দেশের বিভিন্ন রাজ্যের গভর্নরদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে ছিলেন। কেন এই যুবক এমন ভয়ঙ্কর কাজ করতে চেয়েছিল, তার আসল উদ্দেশ্য কি ছিল, এসব নিয়ে এখন তদন্ত চলছে। আমেরিকার বড় বড় গোয়েন্দা সংস্থা যেমন FBI, সিক্রেট সার্ভিস এবং স্থানীয় পুলিশ মিলে এই ঘটনার রহস্য বের করার চেষ্টা করছে। আমেরিকা ও ইসরায়েলের হামলার ভয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজের উত্তরসূরি বা উত্তরাধিকার ঠিক করে ফেলেছেন। মধ্যপ্রাচ্যের সমুদ্র এখন মার্কিন যুদ্ধজাহাজ আর আকাশে অত্যাধুনিক যুদ্ধ বিমানে ঠাসা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুধু একটা আদেশের অপেক্ষা, আর তারপরে হয়তো ইরানে শুরু হতে পারে বড় কোনো হামলা। এই থমথমে পরিস্থিতির মধ্যেই ইরান এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে। ইরানের বর্তমান সবচেয়ে বড় নেতা হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, খামেনি ভয় পাচ্ছেন যে আমেরিকা বা ইসরায়েল হয়তো তাকে অথবা তার ছেলে মোস্তফা খামেনিকে টার্গেট করে হামলা চালাতে পারে। যদি তেমন কিছু ঘটে তবে দেশ কে চালাবে? এই বিশৃঙ্খলা এড়াতেই তিনি আগেভাগে নিজের উত্তরাধিকারী বা পরবর্তী নেতা ঠিক করে রেখেছেন। খামেনি তার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং সাবেক সেনাপ্রধান আলী লারিজানিকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছেন। লারিজানি এখন এমনভাবে কাজ করছেন যেন তিনি দেশের প্রধান। তিনি এখন 3টি বড় কাজ সামলাচ্ছেন: দেশের ভেতরের আন্দোলন সামলানো, রাশিয়ার মতো বন্ধু দেশগুলোর সাথে যোগাযোগ রাখা, যদি যুদ্ধ লেগেই যায় তবে কিভাবে লড়াই করতে হবে সেই পরিকল্পনা করা। ইরানি কূটনীতিকরা মনে করছেন আমেরিকা যেসব কঠিন শর্ত দিয়েছে সেগুলো না মানলে খামেনি পরিবারের ওপর বড় বিপদ নেমে আসতে পারে। তাই দেশ চালানোর জন্য একটা জরুরি চেইন বা কমান্ড তৈরি করে রাখা হয়েছে, যাতে প্রধান নেতার কিছু হলেও ইরান থমকে না যায়। ইরান এখন যুদ্ধের জন্য মানসিকভাবে তৈরি হচ্ছে এবং নিজেদের নেতৃত্বকে সুরক্ষিত রাখতে দাবার চাল চালছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির একটি বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্ব। বাইবেলের দোহাই দিয়ে বিস্তীর্ণ অঞ্চলের উপর ইসরায়েলের অধিকার আছে এমন দাবি করায় সৌদি আরব, তুরস্ক ও
পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ তীব্র নিন্দা জানিয়েছে। এই বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। এক টকশোতে তিনি মন্তব্য করেন, নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের উপর ইসরায়েলের বাইবেল বর্ণিত অধিকার রয়েছে। কট্টর ইসরায়েল সমর্থক হিসেবে পরিচিত এই কূটনীতিকের এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। হাকাবির এই বক্তব্যের প্রতিবাদে ফিলিস্তিন সহ সৌদি আরব, জর্ডান, মিশর, তুরস্ক ও পাকিস্তানের মতো মুসলিম দেশগুলোর একটি যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলো এই মন্তব্যকে বিপজ্জনক ও উস্কানিমূলক অভিহিত করে বলছে, এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। তাদের মতে এমন সম্প্রসারণবাদী মনোভাব এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পথে এক বড় বাধা। বিতর্ক দানা বাঁধলে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, হাকাবির ব্যক্তিগত মন্তব্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না। রাষ্ট্রদূত নিজেও পরে দাবি করেছেন, ইসরায়েল বর্তমানে শান্তি চায় এবং অন্য দেশ দখলের কোনো ইচ্ছা তাদের নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানকে আরও জটিল করে তুলতে পারে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে আবারও উদ্দেশ্যপ্রণীতভাবে টার্গেট করার অভিযোগ উঠেছে। গত বছরের একটি পুরনো বিমানবন্দর বিতর্কিত নতুন করে আলোচনায় আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দাবি করেছেন, কাজ থেকে দূরে সরিয়ে রাখতে বারবার তার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। আবারও আলোচনার কেন্দ্রে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি গত বছরের একটি ঘটনার বরাতে কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়, বিদেশ থেকে ফেরার সময় মেহজাবিনের লাগেজে 14 বোতল মদ পাওয়ায় তাকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দীর্ঘ কয়েক মাস পর এই পুরনো ইস্যু নতুন করে সামনে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন এই তারকা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণীতভাবে টার্গেট করা হচ্ছে। মেহজাবিন জানান, কিছুদিন আগেই একটি মিথ্যা মামলায় তাকে হয়রানি করা হয়েছিল। সেখানে আদালত তাকে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে অব্যাহতি পেয়েছেন। অভিনেত্রীর আক্ষেপ, যখনই তিনি সব ঝামেলা শেষে নতুন কাজে মনোনিবেশ করতে চান, তখনই একটি পক্ষ তার মানহানি করার চেষ্টা করে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে বরং কাজ নিয়ে আলোচনা হওয়া উচিত। সস্তা প্রচারের জন্য তার মানহানির এই প্রবণতাকে অনভিপ্রেত বলে উল্লেখ করেন তিনি। একই পোস্টে মেহজাবিন বর্তমান সময়ের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন, বর্তমানে নারী শিল্পীরা খুব সহজেই সাইবার বুলিং ও ফেক ভিডিওর শিকার হচ্ছেন, যা একেবারেই কাম্য নয়। এর পেছনে কে বা কারা আছে তা নিশ্চিত না হলেও সব প্রতিকূলতা এড়িয়ে সসম্মানে ক্যারিয়ারে এগিয়ে যেতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন চেয়েছেন এই তারকা। সংশ্লিষ্টরা মনে করছেন, মেহজাবিনের এই প্রতিবাদ সাইবার বুলিং এর বিরুদ্ধে অন্য শিল্পীদেরও সাহসী করবে। আফগানিস্তানের অভ্যন্তরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। রোববারের এই অভিযানে তেহরিক-ই-তালেবান বা টিটিপি সংশ্লিষ্ট অন্তত ৮০ জন নিহত এবং ৭টি জঙ্গি আস্তানা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সাম্প্রতিক আত্মঘাতী হামলার জবাবেই এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। আফগানিস্তানের সীমান্তে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। রোববার ভোরে দেশটির নানগরহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে জঙ্গিদের একাধিক ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এই হামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন টিটিপি এবং ফিতনা আল খাওয়ারিজের অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছে। হামলার মাত্রা এতটাই তীব্র ছিল যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জঙ্গিদের অন্তত ৭টি প্রধান আস্তানা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর মধ্যে নানগরহার ও পাকতিকার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র ছিল।
মূলত সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি এবং বড় ধরনের নাশকতার পরিকল্পনার খবর পেয়েই পাকিস্তান এই আকস্মিক বিমান হামলার সিদ্ধান্ত নেয়। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে হওয়া একাধিক আত্মঘাতী বোমা হামলার জবাবেই এই কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসলামাবাদের দাবি, হামলাকারীরা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিল। তবে এই বিমান হামলার হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। জাপানের বিশাল শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2040 সালের মধ্যে জাপানে 1 কোটির বেশি শ্রমিকের চাহিদা তৈরি হওয়ায় দেশের বিপুল যুবশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে সেখানে পাঠানোর পরিকল্পনা করছে সরকার। এজন্য 53টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ ভাষা শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হয়েছে। জাপানি জনশক্তি রপ্তানির এক নতুন দিগন্ত উন্মোচনে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি জানান, 2040 সালের মধ্যে জাপানে প্রায় 1 কোটি 10 লাখ তরুণ শ্রমিকের প্রয়োজন হবে। বিপরীতে বাংলাদেশে রয়েছে প্রায় 23 লাখ উদ্ধৃত যুবশক্তি। এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাপানের শ্রমবাজারকে দেশের অর্থনীতির জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন বর্তমান সরকার। সরকারের মূল লক্ষ্য এখন শুধু অদক্ষ শ্রমিক নয়, বরং বিদেশে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রপ্তানি করা। এজন্য জাপানের চাহিদার কথা মাথায় রেখে 53টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা ও বিশেষ ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভাষা শিক্ষার সংকট কাটাতে আরও শিক্ষক নিয়োগ এবং 200টি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতা নেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। অদক্ষ শ্রমশক্তিকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে অন্যান্য দেশের আগেই জাপানের বাজার ধরতে চায় বাংলাদেশ। জাপানে কর্মী পাঠানোর এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে আগামী 7 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিমধ্যে কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে এবং নিয়মিত ফলো আপ মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। যথাযথ প্রশিক্ষণ ও সরকারি তদারকির মাধ্যমে দক্ষ জনশক্তি পাঠাতে পারলে তা দেশের রেমিটেন্স প্রবাহে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।